যেটি আমার প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরটা আমি পাইনি, হয়তো তিনি পরে হয়তো বলবেন, যেটি হচ্ছে যে এই দুই দল ভেঙে কি নতুন একটি দল হবে, নাকি এনসিপির ভেতরেই গণ অধিকার পরিষদ থাকবে, না গণ অধিকার পরিষদের মধ্যে এনসিপি থাকবে? এটি সাধারণ মানুষের একটি প্রশ্ন আছে যে আসলে কি হবে, নাম কি একই থাকবে, না যে যে নাম আছে সেই নামই থাকবে? আলাউদ্দিন মোহাম্মদ, আপনি কি মনে হয়, কি বলেন? ধন্যবাদ। যারা অনুষ্ঠান দেখছেন এবং আমার সহ আলোচক রাশেদ খানকে শুভেচ্ছা। তো আমরা এখন যে আলোচনার মধ্যে আছি, রাশেদ ইতিমধ্যেই খুব সুন্দরভাবে এটার যে প্রেক্ষাপট এবং এটার যে ভবিষ্যৎ যে ইমপ্লিকেশনসটা ব্যাখ্যা করেন। এখন বিষয়টা হলো যে কে আসলে কার কাছে আসবে এটা গুরুত্বপূর্ণ না, মূলত আমরা একে অপরের কাছে আসছি। আমরা মূলত নতুনভাবে বাংলাদেশের যে তারুণ্য ২৪-এর গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল, তার পূর্বে আপনি দেখবেন যে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন, ১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলন, ২০১৫ সালের যে ভ্যাট বিরোধী আন্দোলন, সবগুলো আপনার আন্দোলনের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তখন যারা স্কুল শিক্ষার্থী ছিল, তখন যারা আপনার কলেজে শিক্ষার্থী ছিল, তারা এখন রাজনৈতিকভাবে পরিণত রাষ্ট্রকে বুঝতে পারছেন, তারাই কিন্তু ২৪-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। গণ অভ্যুত্থানের পরে যে পুরনো যেই বন্দোবস্ত আছে, পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের যেহেতু সাংগঠনিক সক্ষমতা অনেক বেশি, তারা কিন্তু গণ অভ্যুত্থানের যে ফসল ঘরে তোলার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবন্ধকতা কিন্তু গণ অধিকার পরিষদের সাথে এনসিপির কিংবা এখানকার যে আরও ছোট ছোট রাজনৈতিক দল আছে, সে দলগুলোর মধ্যে কিন্তু এই প্রতিযোগিতা নেই, অথবা এই ধরনের কোনো বড় বিভাজন নেই যে পুরনো বন্দোবস্তের সাথে নতুন বন্দোবস্তের যে সংঘাত। কিন্তু আমরা দেখছি যে গত ৩০-৪০ বছর ধরে যে দলগুলো বাংলাদেশকে শাসনে সুযোগ পেয়েছে, এখন যারা আছে আপনার বিএনপি, জামাত ইসলাম, তারা কোনো না কোনো সময় সবাই আপনার সরকার পরিচালনার সুযোগ পেয়েছে। তো তাদের যে আপনার সেন্টিমেন্ট, তাদের যে মাইন্ডসেট, তারা যেভাবে আপনার পুরনো যেই ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখার প্রবণতা, এটা কিন্তু আমাদের নতুনদের কারোর মধ্যেই নেই। বরং নতুনদের যে স্বপ্ন, নতুনদের যে আকাঙ্ক্ষা, নতুনদের যে একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির আলোকে যে নতুনভাবে একটা বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলো ধরতে পারছেন না। তারা কেউ ধর্মকে ব্যবহার করে এগুচ্ছেন, কেউ পুরনো বন্দোবস্তে র্যান্ট সিকিং যে বিহেভিয়ার আছে, সাংগঠনিক শক্তিমত্তাকে ব্যবহার করে, মানি অ্যান্ড মাসল পাওয়ারকে ব্যবহার করে এগুচ্ছেন। কিন্তু এই পুরো ব্যবস্থার মধ্যে আমরা তরুণরা আমরা লেফট আউট, অথবা মনে হচ্ছে যে আমাদের ভয়েস আগের মতোই আবার মার্জিনাল ভয়েস হিসেবে পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে আমরা মনে করি যে গণ অধিকার পরিষদ এনসিপিতে আসবে নাকি এনসিপি গণ অধিকার পরিষদে যাবে, এটা গণ অধিকার পরিষদের নেতৃত্ব এবং এনসিপি নেতৃত্বকে ঠিক করতে হবে, এবং তারাই ঠিক করুক। এটা জনগণের অথবা আমাদের যারা অন্যান্য রাজনৈতিক দল আছে, এটা নিয়ে মনে হয় না যে অনেক বেশি আপনার স্টোরি টেলিংয়ের এখনই দরকার আছে। কারণ তারা যেটা ইতিমধ্যে রাশেদ বলেছেন, যে তারা ওই 5 ভাইয়ের মতোই আসলে, এখানে একই জায়গা থেকে তাদের উত্থান, একই গর্ভে তাদের জন্ম, এখন তাদের একই সাথে পথ চলা, এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার। যদি এটা না হয়, বরং সেটাই আপনার একটা আর্টিফিশিয়াল বিভাজন তৈরি করা, যেই তৈরিটা আমরা আসলে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এটা আমাদের নেতৃবৃন্দ যেটাকে ভালো মনে করে সেটাই করবেন, এবং এটাতে আমরা যারা আছি, যারা দলকে ভালোবাসি, এবং শুধুমাত্র দলকে না, আমরা এই তারুণ্যকে ভালোবাসি, তারুণ্যের যে অ্যাসপাইরেশন, এই অ্যাসপাইরেশনটাকে আমরা ধারণ করি। আমরা চাই যে কোনো মূল্যে আপনার তরুণরা একসাথে বাংলাদেশকে নতুনভাবে রিবিল্ডিংয়ের ক্ষেত্রে একটা প্রতিশ্রুতি গ্রহণ করুক, এবং বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের বন্ধু আছেন, তারাও কিন্তু বাংলাদেশকে এভাবেই দেখতে চান। একটা বিভাজিত বাংলাদেশ তারা চান না, একটা খণ্ডিত বাংলাদেশ তারা চান না। তারা চান বাংলাদেশের যে তরুণরা নতুন যে ভিক্ষার মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, তারা সবাই একত্রিত হয়ে পুরনো শক্তির সাথে পুরনো শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। সেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেই পুরনো শক্তিও যদি দেশ পরিচালনা থাকে, তারাও কিন্তু এই তারুণ্যকে অস্বীকার করতে পারবে না। তারুণ্যের চাওয়াটাকে আপনার আমলে নিয়েই তার দেশ পরিচালনা করতে হবে।